দর্শক, শুল্ক ছাড়ের বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যেতে পারে এবং কি হতে পারে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এখন অনলাইনে যুক্ত হচ্ছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, BIISS। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি কিন্তু রিপোর্টে দেখছিলেন বেশ কিছু ছাড় দিয়ে কিন্তু বাংলাদেশ এরপর শুল্ক চুক্তির জন্য যেটা করা উচিত সে খসড়ার দিকে যাচ্ছেন। আপনার ব্যক্তিগত মতামত এবং কি হতে পারে বলে আপনি ধারণা করছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি মনে করি যে বাংলাদেশের যে প্রস্তাবটা যাচ্ছে সেটা এখনো পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে বা যতটুকু দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ। এবং এরপরে আসলে যদি কোনো কিছু করতে চায় সেটা হবে মুক্ত বাণিজ্য চুক্তি। তো এর বাইরে থেকে মানে 648 কোটি ডলারের যে আমাদের শুল্ক যেটি আমরা আহরণ করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে, তো সেটার ছাড় দেওয়ার মানেই হচ্ছে যে আসলে সবচেয়ে বড় ছাড়। এবং এটি ছাড়াও যে আপনার বিভিন্ন রকমের যে পণ্য আমরা আমদানি করতে চাই, কৃষি পণ্য বা খাদ্য পণ্য, যেমন সয়াবিন, তেলবীজ, ডাল, চিনি, বার্লি, এবং এটি ছাড়া যে গম আমদানির প্রক্রিয়া যেগুলো এটা নির্দিষ্ট করা হবে, এবং এটি ছাড়া যে উড়োজাহাজ, LNG, সামরিক সরঞ্জাম, কোনো কিছুই আসলে বাদ নেই। এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি এখনো পর্যন্ত। আর কোন একটা বাণিজ্য চুক্তি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে এবং সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতে হয়, সেই অবস্থাতে আমরা কিন্তু নেই এই মুহূর্তে। তো সুতরাং যতটুকু দেওয়া হচ্ছে আমি মনে করি যে অনেক টাই ছাড় দিচ্ছি আমরা, এবং আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ইতিবাচকভাবে নেবে এবং বাংলাদেশের যে প্রস্তাব সেটাকে আসলে তারা আমলে নিয়ে বাংলাদেশের যে শুল্ক সেটা কমবে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি আরেকটা জিনিস, সেটি হচ্ছে যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তৃতীয় দফা আলোচনার সময় এসে। এই পদক্ষেপগুলোকে আরো আগে নেওয়া দরকার ছিল না, কিংবা সেই সুযোগটা কি ছিল কিনা? হ্যাঁ, ওটা অবশ্যই ছিল, কিন্তু আমাদের তো পুরো সমস্ত বাস্তবতাটা দেখতে হবে। এইখানে যে শুধুমাত্র প্রথমেই সবকিছু ছাড় দিয়ে দিব, তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত যে ওরা আরো বেশি কিছু চাচ্ছে আমাদের কাছ থেকে। তো এটা আমি মনে করি একটা ভালো কৌশল ছিল, কিন্তু যে কাজটা আসলে করা যেতে পারতো সেটি হলো যে ব্যবসায়ী এবং যারা বিশেষজ্ঞ তাদেরকে আমাদের যে ডেলিগেশন সেটার মধ্যে যদি আমরা আগেই অন্তর্ভুক্ত করতে পারতাম, এবং USTR এর সঙ্গে যে মিটিং সেখানে যদি তাদেরকে নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের আলাপ আলোচনাটা অনেকটাই অগ্রগতি লাভ করতো সেই সময়টাতে। এবং এই শেষে এসে হয়তো অনেক কিছু করতে হতো না। তো একদম শেষে এসে যখন আমরা ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করলাম তখন কিন্তু কাজগুলো সহজ হয়ে গেল, সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এখন সহজ হচ্ছে। তো সুতরাং ওই কাজগুলো আমরা আগে করতে পারতাম, যেটা আমরা আগে করিনি। তো এখন যতটুকু হয়ে গেছে তার মধ্যে থেকে আমি মনে করি যে সবচেয়ে বড় ছাড় দিচ্ছে বাংলাদেশ এখনো পর্যন্ত। এবং এইটা নিয়ে আসলে পার্সু করা উচিত। এবং আসলে আমাদের আসলে কোনো ফিজিক্যাল মিটিং এর আশা করাটা ঠিক হবে না এখন। এখন আমাদের অনলাইনে মিটিং করে আসলে পুরো সিদ্ধান্ত নিতে হবে এবং সেদিকে এগোতে হবে। লবিস নিয়োগের বিষয়ের কথাটুকু কিন্তু আপনার কথাতেও চলে এসেছে যে অংশীদারদের সাথে বসার যে বিষয়টুকু সেটি সামনে ছিল। ব্যবসায়ীরা কিন্তু লবিস নিয়োগের কথা বলেছেন। আসলে শেষ মুহূর্তে এসে লবিস নিয়োগ করে পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারবো কিনা, আমাদের কাছে শর্তগুলো আমাদের মতন করে হতে পারে কিনা, কারণ যেহেতু যে আন্তর্জাতিক শর্ত এবং বিভিন্ন বিষয় কিন্তু এতে যুক্ত রয়েছে। হ্যাঁ, লবিস্ট আসলে আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আমরা বেশি করে তুলা আমদানি করি। তাহলে সেই ক্ষেত্রে ওই যে কটন লবিস্ট তারা কাজ করবে, এবং একই সঙ্গে যে আমরা গম আমদানি করছি তাদের হুইট লবিস্ট তারা কাজ করবে। এবং এই বিষয়গুলো কিন্তু এমবেডেড। যদি আমরা পরিমাণে বেশি আমদানি করতে পারি তাদের কাছ থেকে এই খাদ্য পণ্যগুলো, ওই সংশ্লিষ্ট যে লবিস্ট গ্রুপগুলো আছে ওই দেশের, তারা কিন্তু নিজেরা নিজেরাই কাজ করবে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই মুহূর্তে আসলে সবাই এই লবিস্ট নিয়োগ করছে। সারা পৃথিবীতে এতগুলো দেশ, 70টার বেশি দেশ, কিন্তু তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে লবিস্ট নিয়োগ করেছে। তো সুতরাং এই অবস্থায় আসলে আমাদের খুব একটা লাভ হবে কিনা এই লবিস্ট নিয়োগ করে, আমি মনে করি যে এটা হয়তো অতটা ফ্রুটফুল হবে না। তবে পরবর্তী রাউন্ডের আলোচনা আমার মনে হয় যে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, যে এখনই হয়তো শেষ হয়ে যাবে না এই অগাস্ট প্রথম দিনের আগে। তো পরবর্তীতে যদি আলোচনা হয় বা কোনো রকমের বিরোধ বা কোনো সমস্যা তৈরি হয়, তো তার জন্য আমাদেরকে আগে থেকে লবিস্ট ফান্ড নিয়োগ প্রস্তুত রাখতে হবে। একটা জিনিস হচ্ছে, যুক্তরাষ্ট্রের দূরত্বের সাথে কিন্তু বাংলাদেশের দূরত্ব অনেক বেশি, অর্থাৎ 7 সমুদ্র 13 নদী পারের যদি দেশ বলা হয়ে থাকে সেটি, তার এই পাশে কিন্তু বাংলাদেশ। আমরা সে দেশ থেকে পণ্য আমদানির কথা বলছি, পণ্য আনার কথা বলছি, সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত হবে, দাম বাড়বে কিনা। দ্বিতীয়ত হচ্ছে সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও কিন্তু এক ধরনের আগ্রহ দেখা গেছে। সেই আগ্রহের বিষয়ে দেখা যায় যে অর্থের পরিমাণটুকু কম থাকে না, বেশ বড় ধরনের হয়ে থাকে। আপনি পুরো বিষয়টিকে এই জায়গাতে কেমন দেখছেন? হ্যাঁ, না, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা যে বাণিজ্যিক পণ্যগুলো আমদানি করবো, বিশেষ করে যে খাদ্য পণ্য এবং অন্যান্য যে বিশেষ করে যে আমাদের পুরো প্রোডাকশন প্রসেসে যে র মেটেরিয়াল কটন যদি থাকে সেখানে, তো সেটা বা ইভেন আমরা আরো অন্যান্য যন্ত্রপাতি আমদানি করতে পারি। তো সেটার ক্ষেত্রে আসলে দূরত্ব আমি মনে করি না কোনো বড় সমস্যা, তার কারণ আমরা কিন্তু ব্রাজিল থেকে বা কানাডা থেকে পণ্য আমদানি করছি, একই রকমের পণ্য। তো সুতরাং দূরত্বের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বড় সমস্যা নয়। তবে হ্যাঁ, পার টনে কিন্তু হয়তো $10-20 করে বেশি লাগতে পারে। আমি মনে করি যে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই 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 ছাড়টা কিছুটা দেওয়া উচিত শুরুর দিকে। পরে যদি আমরা আমদানির পরিমাণটা বাড়াই তখন কিন্তু আর এই প্রাইসটা তেমন কোনো বড় ফ্যাক্টর হবে না। এটা একটা জিনিস। আর
যদি ব্রাজিল থেকে কোনো কিছু আমদানি করি বা কানাডা থেকে আমদানি করি, সেখানে কিন্তু লবিস্টরা কাজ করবে না, মানে আমাদের পক্ষে। কিন্তু যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করব, ওই তাদের লবিস্ট যারা রয়েছে তারা কিন্তু নিজেরাই কাজ করবে বিনা পয়সায়। তো সুতরাং এই বাণিজ্যিক স্বার্থে ওই $10-20 চেয়ে আমি মনে করি যে ওই ওই যে ইম্পোর্টটা এবং সেখানকার যে আসলে অন্য বেনিফিটগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এই যে এ, সামরিক সরঞ্জামের কথা যে আমরা ইয়ে করছি, মানে লাস্ট মুভমেন্টে যেটা হয়তো আগ্রহ দেখালাম যে ঠিক আছে আমরা নিব, কিন্তু এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেক আগে থেকে চাচ্ছিল যে আমরা যেন তাদের সঙ্গে প্রতিরক্ষা বা এই যে সামরিক কোনো ধরনের চুক্তি করি, সেখানে টেকনিক্যাল সাপোর্ট আছে, যন্ত্রাংশ আছে। তবে এটা যেহেতু বাংলাদেশ রাজি হয়েছে, আমি মনে করি যে এটাতে একটু আস্তে আস্তে যেতে হবে। তার কারণ আমাদের প্রয়োজনীয়তাগুলো কি, আমাদের বাজেট আছে কিনা সেই পরিমাণে, এবং আমাদের অল্টারনেটিভ আর কোনো কিছু কিছু আছে কিনা, তো সেই বিষয়গুলো দেখে আমি মনে করি যে এটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার, করে তারপরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। ডক্টর কবির, আপনার কাছে আবারও ফেরত আসছি এই বিষয়ে কথা বলার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, শুল্ক নিয়ে আমরা কথা বলছি, আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, জাপানের সাথে কিন্তু চুক্তি আজকে হয়ে গিয়েছে। বন্ধু প্রতিম দেশ হওয়া সত্ত্বেও 3টি মাস লেগেছে কিন্তু জাপানের সাথে সে চুক্তি করতে। ইন্দোনেশিয়ার সাথে হয়েছে, সেই সাথে ফিলিপাইনের সাথেও। এই 3টি দেশের সাথে আলাদা আলাদা চুক্তি বাংলাদেশের জন্য আলাদা কোনো বার্তা বহন করে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বড় বাণিজ্য অংশীদার। তো সেই তুলনায় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অনেকটাই কম। এবং বাংলাদেশের যে পণ্যগুলো যেগুলো আমরা রপ্তানি করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেগুলো মূলত গার্মেন্টস পণ্য। তো এখন এই অবস্থায় আর আমাদের তো বাণিজ্য অন্যান্য স্বার্থও আছে, মানে আমাদের বড় বড় পার্টনারও রয়েছে এশিয়াতে বা পৃথিবীর অন্যান্য জায়গাতে। তো এগুলো সবকিছু বিবেচনা করে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো সেই অর্থে আমি মনে করি যে যে যতটুকু হয়েছে বা যতটুকু আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছি, তো সেটা হচ্ছে আমাদের বাস্তবতা বিবেচনা করি। আর আমাদের হোমওয়ার্কটাও কম ছিল, আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশে যারা বন্ধু রাষ্ট্র রয়েছেন দক্ষিণ এশিয়াতে বা তার বাইরে, তো তারা হয়তো বাংলাদেশকে সহযোগিতা করবেন এই পুরো প্রক্রিয়ার মধ্যে। তো সেটা আসলে আমাদের একটা ভুল হয়েছে বলে আমি মনে করি। তো এইটা না চিন্তা করে যদি আমরা শুরু থেকেই আরেকটু বেশি সিরিয়াস হতে পারতাম, এবং আমরা যদি জানতে চাইতে পারতাম যে তারা আসলে কি চায় আমাদের কাছে, তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৌশল নির্ধারণ করা সহজ হতো। তো জাপান তো এগিয়ে গেছে, এবং প্রথমে মনে হচ্ছিল যে জাপানের সাথে সমস্যা হবে, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে জাপান কিন্তু বড় একটা ছাড় পেয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এই রাউন্ডে যদি আমরা ভালো কোনো আউটকাম না নিয়ে আসতে পারি এই এই যে 1 আগস্টের আগে, তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছু আমরা ছাড় পাবো নিশ্চিতভাবে। আর যদি হয়ে যায় তো ভালো, কিন্তু না হলে পরবর্তী রাউন্ডের নেগোসিয়েশন চলতে থাকবে, তার কারণ টিকফা যেহেতু আছে। তো সুতরাং এই এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে জাপানের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, বা আমাদের এশিয়ার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। ইন্দোনেশিয়ার উপরে অনেক কিন্তু শর্ত, যে অংশটুকু সেটা কমানো হচ্ছে, 19-এ নেমে এসেছে। কম্বোডিয়া, কম্বোচিয়া, লাওস, যদি ওই বেল্টের দিকে তাকানো হয়, বাংলাদেশের উপর যে ধরনের শর্তের কথা বলা হচ্ছে বা শতাংশের কথা বলা হচ্ছে, তার থেকে কম কিন্তু তারা পাবে। তারা কিন্তু বাংলাদেশে গার্মেন্ট রপ্তানিতে অনেক বড় ধরনের প্রতিযোগী দেশ। আসলে তাদেরকে যদি কমানো হয়ে থাকে, তাহলে আমাদের উপর কি চাপ পড়তে পারে? না, অবশ্যই আমাদের উপরে চাপ পড়বে। তার কারণ ইতিমধ্যে কিন্তু এই যে ভারত বা পাকিস্তান, শ্রীলঙ্কা এবং একই সঙ্গে ভিয়েতনাম, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুল্ক বাংলাদেশের তুলনায় কম। সুতরাং এমনিতেই বাংলাদেশ একটা বড় চাপের মধ্যে পড়ে গেছে। আর এর পাশাপাশি অন্য যারা বাংলাদেশের চাইতে কম রপ্তানি করে, বিশেষ করে গার্মেন্টস পণ্য, তো তাদের জন্য কিন্তু এটা বড় রকমের সুবিধা তৈরি হলো, যে তারা ভালো একটা অবস্থানে চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন জাপানের বা আমরা যদি পুরো বেলটার কথা ধরি, যে সাউথ এশিয়া বা ইস্ট এশিয়ার যে সমস্ত দেশ, তো প্রত্যেকের জন্য এখন দেখা যাচ্ছে যে শুল্কের পরিমাণটা কম। কিন্তু আবার উল্টা দিকও আছে এখানে, মানে ভিয়েতনামে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বা সারা পৃথিবীর জন্য কিন্তু শুল্কের পরিমাণ খুবই কম। বা জাপানেও শুল্ক কিন্তু তাদের মানে যেটা ডোমেস্টিক ডিউটি সেটা অনেক কম। তো এই কারণে তাদের দর কষাকষিতে অনেকটা সুবিধা হয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ইম্পোর্ট ডিউটি অনেক হাই, এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি ডিউটিও আছে। তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের একটা বড় রকমের ট্রেড রিফর্ম দরকার। তার কারণ একটা ধাক্কা এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অন্য কোনো দেশ থেকে যদি আর সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব? তো সুতরাং আমাদের একটা খুব কৌশলী একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে যাতে খুব দ্রুত আমরা আমাদের এই এই ট্রেড পলিসিতে রিফর্ম করতে পারি এবং শুল্কের জায়গাগুলোতে একটা যৌক্তিক পর্যায়ে আসতে পারি। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে একেবারে শেষের প্রশ্ন, যেটা একটু ব্যাখ্যা করে বলবেন। প্রথম জিনিস এটা হচ্ছে, ভারত কিংবা পাকিস্তান, তাদের শুল্কের হার যদি বাংলাদেশ থেকে কম হয়, আমরা বিপদে পড়তে পারি। এই মুহূর্তে তাদের সাথে বাণিজ্য ঘাটতি, বাণিজ্যের যে অবস্থা, ভূ রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে পার্শ্ববর্তী দেশের উপরে যদি শুল্কের হার কম হয়, তাহলে আমরা কি ধরনের চাপে পড়ব? সেখান থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা?
হ্যাঁ, আমরা ইতিমধ্যেই মনে হচ্ছে যে কিছুটা চাপে পড়ে গেছি। তার কারণ ভারতের শুল্ক কিন্তু আরো কম হতে পারে, এমনিতে 26% ছিল, তো সেটাকে বলা হচ্ছে যে 20%-এর নিচে নেমে যাবে। অন্যদিকে ভিয়েতনামের জন্য 20%। আর পাকিস্তানের সঙ্গে কি কি আলাপ আলোচনা হচ্ছে, আমরা মনে হচ্ছে যে যে সেখানে পাকিস্তান বেশ কিছুটা সুবিধা পাবে। তো সেই জায়গার তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলেই বাংলাদেশ বেশ খানিকটা কিন্তু অ্যাডভার্স সিচুয়েশনে আছে। তো এই অবস্থায় আসলে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, যেটা আসলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের মোট রপ্তানির 86%, এবং এখানে কিন্তু ওভেন গার্মেন্টস সবচেয়ে ডমিনেট করছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ ইতিমধ্যেই মানসিক চাপের মধ্যে পড়েছে, এবং প্রকৃত অর্থেই যদি এর মধ্যে মানে আগামী কয়েকদিনের ভিতরে যদি একটা ভালো সিদ্ধান্ত না আসে, তাহলে সেই ক্ষেত্রে বড় রকমের চাপের মধ্যে পড়ে যাবে বাংলাদেশ। এবং বাংলাদেশের যে 100-র উপরে যে গার্মেন্টস ফ্যাক্টরি, যারা 20 থেকে 100% মতো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, তো সেটা কি অবস্থা দাঁড়াবে? এখানে লক্ষ লক্ষ বেকার তো তৈরি হবে। তো এই যে চাপ, সেই চাপ নেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের এই মুহূর্তে নেই। কিন্তু ভারতের কিন্তু এই পুরো এক্সপোর্ট বাস্কেট এত ডাইভার্সিফাইড এবং এত পণ্য রয়েছে, তো যার ফলে তাদের একটা দুটো পণ্যতে যদি চাপ তৈরি হয়, তাদের তো কোনো সমস্যা হবে না। সুতরাং এই জায়গাগুলো আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে উত্তরণটা কতটা সহজ হবে না, যদি না আগামী কয়েকদিনের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত আসে। তো এখন যদি তারা হয়তো আমরা ধরে নিলাম যে যদি এখানে 30% করে, মানে এখন 35 আছে, সেটা 30% করে, তারপরেও বাংলাদেশ কোনোভাবেই টিকতে পারবে না আমাদের যারা প্রতিযোগী রয়েছে তাদের তুলনায়। যেমন ভারত বা পাকিস্তান বা ভিয়েতনাম, শ্রীলঙ্কা সবাই এমনিতেই বাংলাদেশের চাইতে সুবিধাজনক অবস্থাতে আছে। তো এই অবস্থায় আমি মনে করি যে আসলে এই আগামী কয়েকদিন কিন্তু খুব ইন্টেন্সিভলি আলাপ আলোচনা করতে হবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশেষ করে একদিকে হচ্ছে তাদের ডিপার্টমেন্ট অফ কমার্স, আর অন্যদিকে হচ্ছে যে ট্রাম্প প্রশাসনে যে কোনো জায়গাতেই আমাদের আসলে নক করতে হবে, এবং করে আমাদের এই সুবিধাটা আদায় করতে হবে। যে যদি প্রয়োজনে আর দু একটা সুবিধা দিতে হয় তাদেরকে, সেটা দেওয়ার জন্য রাজি থেকে যদি একটা চুক্তি আমরা করতে পারি অন্তত, তাহলে সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। আর এই আমরা যেহেতু এগিয়েছি, এবং আমাদের তো আসলে কোনো কিছু করার নেই আর। তো এই অবস্থায় আমি মনে করি যে অন্যদের কথা এখন চিন্তা করলে চলবে না। আমাদের নিজেদের যে কৌশল, সেটা নিজেদের মতো করে নির্ধারণ করে তাদের সঙ্গে যত দূর সম্ভব আলাপ আলোচনার পথ প্রশস্ত করতে পারলে আমি মনে করি যে এই অবস্থায় অন্তত বড় রকমের কোনো শুল্ক ছাড় না হলেও একটা যাতে প্রতিযোগিতামূলক অবস্থায় আসতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে, তো সেই জায়গাতে আমাদের যেতে হবে। ডক্টর মাহফুজ কবির, যে সংখ্যা বলেছেন সেই সংখ্যা কাটিয়ে বাংলাদেশের বাণিজ্য আরো অনেক দূরে এগিয়ে যাক, সেই প্রত্যাশা করে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বাণিজ্য নিয়ে, শুল্ক বাণিজ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, BIISS।